2009 থেকে 14 সাল পর্যন্ত 18 সাল পর্যন্ত এই যে পুলিশের যত পদোন্নতি পোস্টিং প্রমোশন উনি ওই সময়কার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এবং পরবর্তীতে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং বর্তমানে আসাদুজ্জামান কামালের মাধ্যমে উনি শত শত কোটি টাকা কামাই করেছেন। তাহলে এই কাজগুলো যে করেছেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এতদিন সময় লাগলো এটা বুঝতে। আপনারা যে 10% 5 থেকে 10%-এর যে কোটার কথা আপনারা সীমাবদ্ধতা করেছেন, সেটি আমাদের সংবিধানের আর্টিকেল 29 সাব-ক্লজ 3 অনুসারে সেটি শুধুমাত্র উপজাতি প্রতিবন্ধী মহিলা এবং জেলা কোটা, এটি হচ্ছে 26%। এই 26% থেকে কমিয়ে 5 থেকে 10% আসবে, কিন্তু কোনোভাবে মুক্তিযোদ্ধা কোটা প্রদান করা যাবে না, বিকজ দিস ইজ কমপ্লিটলি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ইয়াহিয়া খানকে 1971 সালে জনগণ যেভাবে প্যাকেট করে ফেলেছিল, আপনাকেও জনগণ প্যাকেট করবে এবং ভারতকে গলা ধাক্কা দিয়ে আমরা বের করে ফেলবো। আর আপনারা যে বারবার যে রাজাকার বলেন, রাজাকার যদি হন তাহলে আপনারা হচ্ছে ভাড়াকার। হাসিনা আক্তার, এটা আপনি সবাইকে বলে দেন। এখন যারা ভারতকে সমর্থন করে তারা হচ্ছে ভাড়াকার। সর্বশেষ দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে পরশুদিন উনি কি বলেছেন। উনি বলেছেন যে আমার পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। আমার বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রীর, এবং আজকে দেখলাম যে সেই পিয়নও দেশের বাইরে চলে গিয়েছে, এরকম একটা নিউজ দেখলাম। আচ্ছা, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে এই 400 কোটি টাকার যে মালিক হলো, উনি কি একদিনে মালিক হয়েছে? হাসিনা আক্তার, আমি আমার চাকরির অভিজ্ঞতা একটু শেয়ার করি আপনার মাধ্যমে, একটু সবাইকে একটু বলি। এই যে যার কথা বলা হচ্ছে পিয়ন, ওনার নাম হলো জাহাঙ্গীর, হিজ ফ্রম নোয়াখালী। আমি 2008 সালে মৌলভীবাজারে এসপি ছিলাম। 2009 সালে আওয়ামী লীগ পাওয়ার আসার পরে আমার পুলিশের এক সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর আমার কাছে এসেছিল। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পরীক্ষা খাতায় স্ক্রুটিনি করার জন্য বা খাতা চেক করার জন্য আমার কাছে খাতাগুলো পাঠানো হয়েছিল। সেটা তখন সে আমার কাছে এই খবর নিয়ে, পুলিশ হেডকোয়ার্টার থেকে খবর নিয়ে আমার কাছে এসেছে এবং অ্যাপ্রোচ করেছে আমি যাতে তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই। এবং সে প্রস্তাব দিয়েছে, সুন্দর করে সে বলেছে খাতার উপরে তার নাম এবং রোল নাম্বারটা লেখা আছে, আর ভিতরে সে সম্পূর্ণ সাদা খাতা লিখেছে। এবং সে আমাকে সে প্রস্তাব দিচ্ছে, ওই যে মিডিয়ার মাধ্যমে আমাকে সে প্রস্তাব দিচ্ছে তিনি এই খাতার ভিতরে এসে লিখে দিবে। আমি যদি তাকে খাতাটা দিয়ে দিই, সে খাতার ভিতরে লিখে দিয়ে তাকে পরীক্ষায় পাশ করাতে হবে। এবং এই সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, তার হাজব্যান্ডও পুলিশে চাকরি করে ইন্সপেক্টর। সে আমাকে রেফারেন্স দিচ্ছে এই প্রধানমন্ত্রী যে পিয়ন জাহাঙ্গীর সাহেবের রেফারেন্স দিচ্ছে। এবং জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করেছে এবং জাহাঙ্গীর সাহেব আমাকে বলেছে যে আপনাকে সে যেভাবে বলছে আপনি খাতাটা দিয়ে দেন, সে আপনাকে লিখে দিয়ে আপনাদেরকে পরীক্ষা পাশ করিয়ে দিবে। এরপরে আমি যখন খবর নিলাম তখন আমি জানলাম যে এই জাহাঙ্গীর শেখ হাসিনা যখন অপোজিশন পার্টির লিডার ছিলেন তখন তার বাসার সে কেনাকাটি করে দিত, বাজার সওদা করে দিত। এরপরে সে ড্রাইভিং শিখে শেখ হাসিনার ড্রাইভার হয়ে যান, ব্যক্তিগত ড্রাইভার। এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে দ্রুত ওই স্থান থেকে সুধা সদনে নিয়ে গিয়েছিল এই ড্রাইভার জাহাঙ্গীর। এরপর থেকে আমি শুনলাম 2008 সালে পাওয়ার আসার পরে 9 সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে তাকে বিশেষ সহকারী, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রাইম মিনিস্টার, যে হলো পিয়ন, যে হলো বাসা বাড়িতে সওদা করতো, তিনি হলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রাইম মিনিস্টার। এবং এরপরে আমি দেখি 2009 থেকে 14 সাল পর্যন্ত 18 সাল পর্যন্ত এই যে পুলিশের যত পদোন্নতি পোস্টিং প্রমোশন উনি ওই সময়কার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এবং পরবর্তীতে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং বর্তমানে আসাদুজ্জামান কামালের মাধ্যমে উনি শত শত কোটি টাকা কামাই করেছেন। তাহলে এই কাজগুলো যে করেছেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এতদিন সময় লাগলো এটা বুঝতে, এটা জানতে। এবং এই বিষয়টাও কখন প্রকাশ পেয়েছে? এই বিষয়টা প্রকাশ পেয়েছে এই পিয়ন 2018 সালে নোয়াখালী থেকে উনি এমপি নমিনেশন চেয়েছেন। যখন উনি এমপি নমিনেশন চেয়েছেন, যখন পত্রপত্রিকায় এসেছে, তখন শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী হুঁশ হয়েছে যে আমার পিয়ন সে এমপি নমিনেশন চায় এবং সে এমপি হতে চায়। কিন্তু তারপরেও আপনি যে স্বীকার করেছেন বা বলেছেন, আমার বক্তব্য হলো
আপনার এই পিয়ন 400 কোটি টাকার মালিক হলো, এইটা আপনার ধরতে এতদিন সময় লাগলো কেন? তারপরে আমি দেখলাম আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন থেকে তার নাকি সম্পদের হিসাব চাওয়া হয়েছে, এবং আপনার মাধ্যমে জানতে পারলাম উনি নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। তাহলে হাসিনা আক্তার, আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন এগুলো সবই তো সেই শেক্সপিয়ারের সে নাটক, যে আমরা কেউ অভিনেতা কেউ অভিনেত্রী, আর উনি হচ্ছেন পরিচালক, এবং উনাকে কেউ প্রযোজনার মাধ্যমে এই কাজগুলো করতে বলছে। তো এটাই হচ্ছে আমাদের, মানে আমার সর্বশেষ যে বক্তব্য সেটি হলো যে আমি যারা ছাত্ররা যারা আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতি আমার 100% সমর্থন আছে, এবং হাসিনা আক্তার, আমি আপনার মাধ্যমে এই সমস্ত আন্দোলনকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যে 10% 5 থেকে 10%-এর যে কোটার কথা আপনারা সীমাবদ্ধতা করেছেন, সেটি আমাদের সংবিধানের আর্টিকেল 29 সাবক্লজ 3 অনুসারে সেটি শুধুমাত্র উপজাতি, প্রতিবন্ধী, মহিলা এবং জেলা কোটা, এটি হচ্ছে 26%। এই 26% থেকে কমিয়ে 5 থেকে 10% আসবে, কিন্তু কোনোভাবে মুক্তিযোদ্ধা কোটা প্রদান করা যাবে না, বিকজ দিস ইজ কমপ্লিটলি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। কারণ আপনি দেখেন কি সর্বনাশ করে ফেলছে হাসিনা আক্তার। আপনি দেখেন, এই যে মুক্তিযোদ্ধা কোটা উনি কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী বাতিল করেছে, তৃতীয় এবং চতুর্থ কিন্তু রেখেছে, এবং কত অযোগ্য লোক ঢুকছে আমার পুলিশে গত 10 বছরে, গত 15 বছরে এই 30%-এর নামে অযোগ্য লোকজন পুলিশ বাহিনীতে ঢুকেছে, বিডিআরে ঢুকেছে। ইভেন আমাদের স্কুলের যারা শিক্ষক, সহকারী শিক্ষক, এরা কিন্তু তৃতীয় শ্রেণীর। এই সহকারী শিক্ষক আপনি 30% এই সমস্ত অযোগ্য লোকদেরকে চাকরিতে ঢুকানো হচ্ছে, এবং এদের কাছে কিন্তু আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা এদের কাছে কিন্তু শিখছে, যারা একটা ইংলিশও বলতে পারে না, যারা একটা ইংলিশের ট্রান্সলেশনও বলতে পারে না, তারা হয়ে যাচ্ছে সহকারী শিক্ষক, তারা হয়ে যাচ্ছে প্রধান শিক্ষক। এই কারণে আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের আমি অসম্মান করছি না, মুক্তিযোদ্ধাদেরকে আমি সম্মান করতে চাচ্ছি। তাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় পদকে আপনি ভূষিত করেন, আপনি তাদেরকে ভাতা দেন, দরকার হলে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে ভাতা দেন। আপনি দরকার হলে আমাদের রাজুক বা পূর্বাচল সহ সরকারি প্লটে প্রত্যেককে একটা করে প্লট দিয়ে দেন। আমার দরকার হলে আমাদের বনানী, গুলশান এবং সেনাবাহিনী ডিওইসিসে প্লট দেওয়ার দরকার নাই। এই জায়গাগুলো দিয়ে আপনি মাল্টি স্ট্রেট বিল্ডিং করে মুক্তিযোদ্ধাদেরকে একটা ফ্ল্যাট বিনা টাকায় তাদেরকে একটা ফ্ল্যাট দিয়ে দেন। আমি তাদেরকে অসম্মানিত করছি না, তাদেরকে আমি সম্মানিত করছি। কিন্তু এই চাকরির দুর্মূল্যের বাজারে আপনি অযোগ্য লোকগুলোকে ঢুকিয়ে আপনি পুরো জাতিটাকে ধ্বংস করেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বয়স 80+- কয়দিনই বা আপনি বাঁচবেন, কিন্তু আপনি ইতিহাসে লেন্দুব দর্জি হয়ে ইতিহাসের নাম লিখেন না। কারণ আপনি যে কথাগুলো বলেন, আমি স্বীকার করি আপনি উন্নয়নের করার চেষ্টা করেন, কিন্তু আপনি দেখেন আপনার নিয়ন্ত্রণে শুধুমাত্র বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব ছাড়া কেউই কিন্তু আপনার নিয়ন্ত্রণে নাই। আপনার নিয়ন্ত্রণে যদি থাকতো মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারতো না। আপনার নিয়ন্ত্রণে যদি সেনাবাহিনী থাকতো, তাহলে জেনারেল আজিজ রাজনৈতিক বক্তব্য দিতে পারতো না। আপনার নিয়ন্ত্রণে যদি সেনাবাহিনী থাকতো, তাহলে জেনারেল শফিউদ্দিন ভোট দিয়ে সকালবেলা 10টার সময় এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে পারতো না। কারণ তারা আপনার নিয়ন্ত্রণে নাই, এই কারণে তারা রাজনৈতিক বক্তব্য দিতে পারছে। আপনার নিয়ন্ত্রণে যদি বিচার বিভাগ থাকতো, তাহলে প্রধান বিচারপতি এইভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারতো না। আপনার যদি পুলিশ ডিপার্টমেন্ট যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো, তাহলে বেনজির সাহেব হাজার কোটি টাকার মালিক হতে পারতো না। তো মাননীয় প্রধানমন্ত্রী, কোন সেক্টর আপনার কন্ট্রোল নাই। সর্বশেষ আপনার 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন, সেখানে 5% জনগণ ভোট দিয়েছে। তাহলে আপনার তো সমর্থন আছে, আপনার এবং জাতীয় পার্টি মিলে সমর্থন আছে 30 থেকে 35%। তাহলে বাকি 30% তো আপনাকে সম্মান করে নাই, আপনাকে রেসপেক্ট করে নাই, তারা ভোট দিতে আসে নাই। এবং সর্বশেষ আপনি অনেক কষ্ট করে মানুষের কাছে ভিক্ষা থলি নিয়ে আপনি 165 বিলিয়ন ধার করে এনেছেন, যে 18 কোটি জনগণের মুখে হাসি ফোটাবেন। আপনি পদ্মা সেতু করবেন, মেট্রো রেল করবেন, কর্ণফুলী টানেল করবেন, ভালো কথা। কিন্তু এই 165 বিলিয়নের ভিতর 60 বিলিয়ন তো আপনার লেসপেন্সাররা জয় বাংলা করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তো আপনার ভার্চুয়ালি কারোর প্রতি কন্ট্রোল নাই। বিএনপি এবং জামাতের নেতৃত্বকে যে কন্ট্রোলটা করে রেখেছেন, এটা আপনি ভুল করছেন।
এবং আপনার এই ভুলের খেসারত হিসেবে বাংলাদেশকে ভারত দখল করে নিবে এবং সেটি হলো সর্বশেষ লিওনিদ ব্রেজনেভ যেটা বলেছে, এই যে ডিমোরালাইজিং ফেজটা 5 থেকে 7 বছর থাকবে, হয়তো এইভাবে কন্টিনিউ করলে আপনি 2028 ক্ষমতায় আসবেন, কিন্তু 2029-30 আউটবাস্ট হবে। সেই আউটবাস্টে যে ঘটনাটা ঘটবে, ভারত আমার ভূখণ্ডটা দখল করে ইস্ট বেঙ্গল হিসেবে তার এটা 30তম রাজ্য করবে, অথবা আমরা ইয়াহিয়া খানকে 1971 সালে জনগণ যেভাবে প্যাকেট করে ফেলেছিল, আপনাকেও জনগণ প্যাকেট করবে এবং ভারতকে গলা ধাক্কা দিয়ে আমরা বের করে ফেলবো। আর আপনারা যে বারবার যে রাজাকার বলেন, রাজাকার যদি হন তাহলে আপনারা হচ্ছে ভাড়াকার। হাসিনা আক্তার, এটা আপনি সবাইকে বলে দেন। এখন যারা ভারতকে সমর্থন করে তারা হচ্ছে ভাড়াকার। আপনি রাজাকারটা কি? রাজাকারটা হচ্ছে রাজাকে সহায়তা করা। তার মানে পাকিস্তানকে যারা সহায়তা করেছিল বা যারা পাকিস্তান রাষ্ট্র রাখতে চেয়েছিল ওদেরকে আপনি বলছেন রাজাকার। তাহলে আপনি যে ভারতের সাথে থাকতে চাচ্ছেন বা ভারতে যেতে চাচ্ছেন, তাহলে আপনি বা আপনার সমর্থনগণ হচ্ছে ভাড়াকার। হাসিনা আক্তার, আপনাকে ধন্যবাদ।